আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। আমরা ভদ্রলোক, এটা ভদ্রলোকের পরিচয়। No, what? Just a minute, wait. Baba, it is 1:30 at night. They come at night time. They don't come at during the Yes, so they wait for the people to open the door. All right. এটা কেমন ধরনের কথা? আপনি দরজা ভেঙে ঢুকে গেছেন এটা সিনিয়র সিটিজেনের বাসায়? প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেই বাড়িটিতে আসলে অভিযান চলছে, বিশেষ আজকে যে বিশেষ অভিযান আওয়ামী লীগের এক নেতার বাড়িতে কিন্তু আজকের এই অভিযান চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে আজকের এই অভিযানে যৌথ বাহিনীর কিন্তু এই অভিযানে কিন্তু অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন যে দুদক থেকে শুরু করে র্যাব, ডিবি, পুলিশ, এভরিথিং সব বাহিনী মিলেই কিন্তু আজকের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন যে আরেকটু বিষয় জানাবো যে এই বাড়িতে আসলে যতটুকু সন্ধান পাওয়া গেছে যে অবৈধ কিছু অর্থের সন্ধান পাওয়া গেছে, এই ক্ষেত্রেই কিন্তু আজকের এই বিশেষ অভিযান আসলে চলমান রয়েছে। দেখতে থাকুন দর্শক, আসলে শেষ পর্যন্ত আসলে কি হতে পারে, আসলে কি পাওয়া যায় কিনা এই পর্যাপ্ত পরিমাণ অর্থ এই বাড়ির থেকে। দর্শক দেখতে থাকুন। দর্শক দরজা খুলেন। আমরা এখানে যৌথ বাহিনী লোক আছে, এখানে সমস্ত বাহিনী লোক আছে, র্যাব, পুলিশ, দুদক সব আছে, সব ভয় নেই, খোলেন। আপনার কাজের লোক আছে, কাজের লোক এদিকে আসুন। আপনাদের কাজের লোকের সাথে কথা বলেন। এখানে মিডিয়া আছে, ক্যামেরা আছে, সমস্যা নাই। কিছু নাই, তুমি কথা বলো, তুমি কথা বলো, আপনি কথা বলেন। Kalama. Kalama. আমরা সারা রাত ধরে কষ্ট করতেছি, কেউ কোনো রেসপন্স করতেছে না। কেন? আমরা যৌথ বাহিনী আসছি, আমাদের একটা তথ্য আছে, আমরা একটু আপনার বাসাটা সার্চ করছি। গেট না খুললে তো গেট তো কেউ খুলতেছে না, ওদেরকে ফোন দেয়, কেউ ফোন ধরে না। বন্ধ তো খুলবে কেউ তার থেকে। ঠিক আছে, আসেন। আমরা এতক্ষণ ধরে ডাকতেছি, সবাই তো শুনতেছে। আপনার 3 তলা থেকে লাইট জ্বালাই আবার লাইট বন্ধ করে দিল। কারা? এটা বন্ধ করে রাত ঘুমিয়ে গেছে সব। আচ্ছা ঠিক আছে, এবার কি ব্যাপার? What's the problem? হাত কাটলো কেমনে আপনার? কেমনে? দরজা খুলতে না, দরজা খুলতে গিয়ে মেডিসিন লাগান তো। মেডিসিন লাগে। অস্থির হন না, অস্থির হন না। রোজ আজকে হাত থেকে পড়তেছে না, এটা তো দরজা খুললো, ভয়েস ডিস্টার্ব নক লাগলো কিভাবে? তুমি নবাব বলবেন না, তুমি যেমন এ খালা, এ কাছে, এ দিকে আসুন। কাজ লাগা এ আপনি আসেন, দেখা হয়েছে? দেখেন কিছু না, যে ওয়াটার গুলো দেখেন ভাই ইসলামিয়া ভাই না আমরা শুনে বুঝতে জি ঠিক আছে, দেখলে চলে আসবি। দেখেন না, না, এটা ভদ্রলোক জিনিস না। আমরা ভদ্রলোক, এটা ভদ্রলোকের পরিচয়। No, what? Just a minute, wait. Let them see what they want to do. They've come here for some. Baba, it is 1:30 at night. They come at night time. They don't come at during the Yes, so they wait for the people to open the door. All right. এটা কেমন ধরনের কথা? আপনি
No, I'm not going to settle down. This is not right. Calm down. পেয়েছেন গাড়ি খুঁজছে আসছিলেন obviously থাকে না এখানে so please just leave আমি জানি না কাকে নিতে আসছে আর আমার যে বাসার ড্যামেজ হয়েছে এটা কে পে করবে মুরব্বী থাকেন, আপনি থাকেন, যাও না, নামাও না, এই বক্সগুলো কি নামাও সবগুলো নিয়ে আসো লাগে ভারী নাকি পাতলা নিচে এটা একটু ভারী আছে। বক্সগুলো একটু নামাও দেখি। পরিবেশটা তো শান্ত ছিল, আপনার মেয়ে তো শান্ত করে দিচ্ছে। লাইট দিয়ে সব লাইট দিয়ে দেন, সবাই আমাদের এসি আসছে দুদক আসছে এই দুদকের আরেকটা বাকি আমাদের তিনজন কোথায় থানার তিনজন কোথায় দেখো না তোমাদের টাকার তো নিয়ে আসা হয় আমি পুরো গাড়ি রেখে দিব, মানে আমার মোবাইল কতদিন ঠিক বলে বলবো ঠিক আছে যদি না থাকে আপনার নাম্বার দিয়ে দেন আপনাকে ফোন করবো আমার ওসি বলেনি একটা কার্ড দেন আমি দিতে পারবো না কার্ড ধন্যবাদ দর্শক, আসলে এতক্ষণ দেখার জন্য আসলে ধন্যবাদ জানাচ্ছি। এই বাড়িতে অভিযান আসলে চালিয়ে কিছুই কিন্তু পাওয়া যায়নি, যতটুকু খালি হাতে এক পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে প্রশাসনের লোকজন। দেখতে পাচ্ছেন যে খুবই কঠোর একটি অভিযান, কিন্তু একদম চিরুনি অভিযান যেটা বলবো দর্শক, আসলে চিরুনি অভিযানই কিন্তু এক পর্যায়ে দেওয়া হয় যৌথ বাহিনীর পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়িতে কিন্তু কিছুই পাওয়া যায়নি, এরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরাও কিন্তু ছিলাম এদের সঙ্গেই। এই আসিফ মাহমুদের মতো লোকরা মারা গেলে বলবে এগুলো মারা গেছে কুলাঙ্গার, এদেরকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করবে। কারণ এরা যখন কথা বলে তখন দেখবেন এদের প্রত্যেকের কমেন্টে মানুষ গালি দেয়, বকা দেয়, কারণ তারা লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে। তারা শহীদ জুলাই ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনে সেখানে আহতদের দেখভাল না করার কথা, সেখানে তারা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ডকুমেন্টস আছে, নিয়ে আসবো, রিসেন্টলি দেখবেন আমরা ডকুমেন্টস আকারেই নিয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে। সার্জি চালাও। এই আসিফ মাহমুদের মতো লোকরা তারা আজকে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। বাণিজ্য কোথায় করেছে শুনেন? নিয়োগ বাণিজ্য করেছে। 64 জেলায় 50টি জেলাতে তারা ডিসি নিয়োগ দিয়েছে, তাদের মতো করে অযোগ্যকে স্থান দিয়েছে। তারা এসে সেই জায়গাটাকে ধ্বংস করছে। এইভাবে করে তারা নিয়োগ বাণিজ্য করেছেন, টাকা ইনকাম করেছেন। সে তারা হঠাৎ করে তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। কোথায় আসে লাগান দেশে মব হবে ওর উপর। সুপ্রিম কোর্টের মতো জায়গায় যে জায়গায় ভেতরে মব হয়েছে, এর চেয়ে অবনতি আর কি দেখবো? ইউনূসের মতো একটা এই দেশের শাসনভার গ্রহণ করছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। একটা বদমাইশ যে বইলে গেছে যে আমার কাছে লোক চায় শুধু। কোথায় আসে লাগান দেশে মব হবে ওর উপর। যদি হয়, যদি আমি মবের পক্ষে না, কিন্তু ক্ষোভ লাগে, এটা ক্ষোভের কথা বলতেছি, হইলে পরে ওদের বেলা হবে। ক্ষোভ থেকে তো হইতে পারে। তেল কিনবে বাংলাদেশ, বিক্রি করবে রাশিয়া।
অনুমোদন লাগে আমেরিকার। আমেরিকা কি আমরা দেশের মালিক? আমেরিকার কাছে কি আমরা বাংলাদেশের বন্দুক দিচ্ছি? আর ওইদিকে আমরা বাইনছত্তা চিল্লাই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওরে চুতনার পোড়া, একটাবার কষ্ট জেনে ওয়াশিংটন না ঢাকা। তখন তোদের দন দাঁড়ায় না, না শাহুয়া মাহুয়া একদম ছিলামের মোশাঙ্কির পোড়াদের। বাণিজ্য চুক্তি যেটা হলো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সংসদে কোনো আলোচনা তোলা হয় নাই, আলোচনা উপস্থাপন করে নাই। কিন্তু আমি সরকারি দলের উদ্দেশ্যে এবং জাতীয় সংসদের যারা সদস্য নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে এই যে সংবিধান যেটা আছে, এক্সিস্টিং সংবিধান, বর্তমান সংবিধান, এই সংবিধানের 145 ক সেখানে আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে বলা আছে, বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহার সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন। তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। তার মানে এখানে সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি করার কোনো অধিকার কাউকে দেয় নাই বাংলাদেশের এই সংবিধান। যদি আমরা এই সংবিধান মানি, তাহলে সংবিধান যদি মানি তাহলে বাংলাদেশের সংসদকে পাশ কাটিয়ে কোনো ধরনের চুক্তি করার এখতিয়ার দেয় নাই। সেই জন্যই আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেই চুক্তি সম্পাদন করলো তখন সংসদ ছিল না, তার দায়িত্ব ছিল গণতন্ত্র উত্তরণের জন্যে এখানে রাষ্ট্রের কিছু সংস্কার এবং একটা নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সেটা না করে একটা দাসখত এবং গোলামির যে চুক্তি করলো সেই চুক্তির কথা আমরা বলছি। যুক্তরাষ্ট্র এখানে কিন্তু এই যে 37টা দেশের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ, পাল্টা শুল্ক, সেই শুল্ক আরোপ করে ঘোষণা করে 2025 সালের এপ্রিল মাসে। তখনই কিন্তু এইটার বিরুদ্ধে সেখানে কথা হয়েছিল, তখন বলা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, গোপনীয়তার চুক্তি। এবং সেই গোপনীয়তার চুক্তি আশ্চর্যের বিষয়, বাংলাদেশ সরকার এটা প্রকাশ করে নাই। আমেরিকার থেকে তারা কিন্তু ইউএসটিআর তারা কিন্তু সেই চুক্তিটা সেখানে তাদের ওয়েবসাইটে দিয়েছে, প্রকাশ করেছে। এবং সেই এপ্রিল মে মাসে যখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়, বাংলাদেশের এনবিআর এর একজন কর্মকর্তা তিনি এটা কিন্তু কিছু কিছু শর্ত সেটা প্রকাশ করে দিয়েছিল ফেসবুকের মাধ্যমে। তো যেই কারণে কিন্তু সেই এনবিআর এর কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আমরা তখনও এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। কাজেই আমরা ইতিমধ্যেই সারা দেশে কিন্তু বিক্ষোভ করেছি, ঢাকায় বিক্ষোভ করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তারা আলাদা আলাদাভাবে করছে, জোটবদ্ধভাবে আমরা করেছি। কাজে এটা নিয়ে আমরা করি নাই তা না, এটা আমরা এখন এটাকে আরও ইন্টেন্সিভ করতেছি এই সংসদ অভিমুখী বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে, স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে। সেটা হলো যে এই চুক্তির মধ্যে আছে যে কোনো আন্তর্জাতিক চুক্তি 90 দিনের মধ্যে এটা কার্যকর হয়। 90 দিনের মধ্যে যে কোনো পক্ষ সেটাকে আপত্তি করতে পারে, সেটা পরিবর্তনের সুপারিশ করতে পারে, সেটা স্থগিত করতে পারে। সেই জন্য 90 দিন পার হবে আগামী 9ই মে। আমরা তার আগেই সরকারকে এখানে চাপ দেওয়ার জন্য, বাধ্য করার জন্য এই আন্দোলনের কর্মসূচি আমরা দিচ্ছি। 5.5 লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশের মধ্যে। তারপর দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যে ঋণ করেছে, আগের সরকার ঋণ করেছে এবং নতুন সরকার যে ঋণ করেছে, সেগুলো একত্র করলে বিশাল একটা সংখ্যা দাঁড়াবে। এর মধ্যে মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে। তো সেই অবস্থাতে যখন সরকার একেবারে হিমশিম খাচ্ছে, তখন বিভিন্ন বিদেশি রাষ্ট্র কেউ বন্ধু হওয়ার উছিলায়, কেউ শত্রু হওয়ার হুমকিতে, মানে রীতিমতো সরকারকে যেভাবে চাপের মধ্যে রেখেছে, সরকার তাতে করে দিশেহারা হয়ে পড়েছে। একটা একটা করে বলছি। প্রথমে ভারতের কথা বলি। ভারত এই সময়টিতে আমরা যেটা বুঝতে পারি, সরকারের উপরে বহুমুখী চাপ দিচ্ছে। তার একদিকে বন্ধুত্বের বেশি ডিজেল দিচ্ছে, তারপর সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। তারা যাকে বলা হয় বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সমস্যা এবং অর্থনৈতিক বিষয় রয়েছে সেগুলো সহজতর করার চেষ্টা করছে, যেটি ইনুজ্জামানাতে রীতিমতো বন্ধ ছিল। বিনিময়ে তারা যে জিনিসগুলো চাচ্ছে, 1 নম্বরে তারা চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তড়িঘড়ি করে এটাকে তুলে নিতে হবে, যেটি যখন এই নিষেধাজ্ঞাটা দেয়নি তখন বিএনপির জন্য যে সুযোগ সুবিধা ছিল, এখন নিষেধাজ্ঞা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বিরোধী দল থেকে আওয়াজ তোলা হবে যে এই ভারতের কাছে বিএনপি নাকে দস্তখত দিল, দেশ বিক্রি করে দিল, তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল। আবার সেই যাকে বলা হয় ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি চেষ্টা করছে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে বিএনপি যে পড়ে গেল এবং সেই যন্ত্রণার মধ্যে তাকে বারবার টেনে নেওয়ার জন্য ভারত চেষ্টা করছে। 1 2 নম্বরে ভারত চেষ্টা করছে
জামাত সহ যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, যাদের ব্যাপারে ভারতের ভয়, আমেরিকারও ভয়, এদেরকে দৌড়ের উপর রাখার জন্য, এদের উপর চাপ প্রয়োগ করার জন্য নানা রকম যে সরকারি মেশিনারিজ রয়েছে, সেই মেশিনারিজগুলো শেখ হাসিনার জমানার মতো সচল করা, তাদের বিরুদ্ধে মামলা করা, তাদেরকে ধরা, যুদ্ধাপরাধীদের বিচার আবার নতুন করে শুরু করা ইত্যাদি নানা কর্মকাণ্ড চালু করার জন্য বলা হচ্ছে। আন্দাজ করতে পারি, এটা যে কোনো লোকে আন্দাজ করতে পারে। 3 নম্বরে যেটা হলো যে চীনের সাথে দহরম মহরম করা যাবে না, তিস্তা প্রকল্প করা যাবে না। চীনকে ইউনূস জামানাতে যে নীলফামারীতে হাসপাতাল প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়েছিল, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে নীলফামারীতে যে বিমানবন্দর, সামরিক ঘাঁটি তৈরি করার ব্যাপারে চীন আগ্রহ দেখিয়েছিল। এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নীলফামারীতে তৈরি করা হবে, যেটি ব্রিটিশ জমানাতে তৈরি করা হয়েছিল। সেটি আবার চালু করার ব্যাপারে ইউনূস সরকার যে তড়িঘড়ি করেছিল সেটা বন্ধ করতে হবে। 4, ইউনূস সরকারের সঙ্গে যে আন্ডার টেবিল বা পর্দার আড়ালে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা থেকে বেরিয়ে ইউনূস জামানাতে যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে সেগুলোর বিচার করতে হবে। তারপর যাকে বলা হয় ইউনূসকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বিষয়গুলো যে ভারতের পক্ষ থেকে আসছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। এটা বলতে হবে না, সরকার কিছু বলছে না, ভারত কিছু বলছে না। তো এটার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্র পত্রিকা নানা রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে দুচোখে দেখতে পাচ্ছে না, তাকে তাড়িয়ে দিতে চাচ্ছে ইত্যাদি নানা রকম কথাবার্তা যেগুলো প্রচার করা হচ্ছে, এগুলো সরকারি দলের যে সকল চাটুকার রয়েছে তারা হয়তো সরকারের কোনো কথা ছাড়াই নিজেরাই এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেটা ভারতকে আরো রাগিয়ে দিচ্ছে। এই গেল ভারতের বিষয়।